নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নির্বাচন কমিশন এনুমারেশন ফর্ম দেওয়া, জমা নেওয়া, ডিজিটাইজ করা এবং আপলোড করার সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়েছে। 4 ডিসেম্বরের জায়গায় 11 ডিসেম্বর। যদিও বুথ পুনর্বিন্যাসের যে সময়সীমা ছিল কমিশন আগে করেছিল সেটা একই রয়েছে 11 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বরের বদলে 15 ডিসেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারির বদলে 14 ফেব্রুয়ারি। হঠাৎ করে কমিশন সময়ের সীমাটা বাড়ালো কেন? এখানেই হচ্ছে প্রশ্ন। দেখুন, সুব্রত গুপ্ত, যিনি স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং আরো 12 জন আইএস অফিসারকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় রোল অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। সুব্রতবাবু দায়িত্ব নিয়ে একটা জিনিস বুঝেছেন যে জল মেশানোর কাজ তৃণমূল কংগ্রেস এখনো অব্যাহত রেখেছে। কিভাবে রেখেছে? যে যারা মৃত, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি, এই ধরনের যে ফর্ম বিএলওরা সংগ্রহ করেছে সেগুলো তারা আপলোড করছে না। কেন করছে না? নির্বাচন কমিশনের সিইও তো বলেছেন যেগুলোকে আপলোড করতে হবে। তা সত্ত্বেও বিএলওরা কাদের নির্দেশে এখনো ফর্মগুলোকে সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিয়েছে? পরিকল্পনাটা এই যে ঠিক শেষ মুহূর্তে এগুলো আপলোড করবে, কমিশনের আধিকারিকদের কাজের চাপ বাড়বে, তড়িঘড়ি করতে গিয়ে অনেক মৃত ভোটারের নাম তালিকায় থেকে যেতে পারে। এটাই হচ্ছে ছক। সেই ছকটা যাতে ফলপ্রসূ না হয় সেই জন্যই কমিশন কিন্তু এই উদ্যোগ নিয়েছে। বিশেষ করে দুটো জেলায় এই ঘটনা একেবারে সামনে চলে এসছে। একটা হচ্ছে মালদা, একটা হচ্ছে কুচবিহার এবং অবশ্যই দক্ষিণ 24 পরগনা। ফলতাতে বিডিও অফিসে গিয়েছিলেন সুব্রত বাবু, কথা বলেছেন, তাৎপর্যপূর্ণভাবে বলেছেন অভিযোগ এসছে, অভিযোগ আসলে খতিয়ে দেখতে হবে, ব্যাস এইটুকুই বলেছেন। তারপরে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে প্রযুক্তির ব্যবহার কিভাবে করা হবে। সুব্রতবাবু আশ্বস্ত করেছেন প্রযুক্তির ব্যবহার সর্বক্ষেত্রে হবে। দেখুন, আধার কর্তৃপক্ষ জানিয়েছেন পশ্চিমবঙ্গে 35 লক্ষ মৃত ভোটারের আধার বাতিল হয়েছে। তাহলে জন্মের সময় যে নথিভুক্তিকরণ হয় বা মৃত্যুর সময় যে নথিভুক্তিকরণ হয়, জন্মের সময় হলে আলাদা কথা, মৃত্যুর সময় হলে যাদের আধার কার্ড আছে সেটাকে অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট করা যায়, কিন্তু অনেক সময় সেটা হয়নি। উত্তরপ্রদেশে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, পশ্চিমবঙ্গেও আরো কয়েক মাস লাগবে। তাই সুব্রতবাবু এসেই তৃণমূলের খেলাটা ধরে ফেলেছেন যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করে ওই পার্মানেন্টলি শিফটেড, ডুপ্লিকেট, মৃত ভোটারদের ফর্ম তো জমা দেওয়া হয়েছিল, যেমন মৃত ভোটার, তার নামটা তো বাদ যাবে, সেই ফর্মগুলো সংগ্রহ করে বিএলওরা নিজের কাছে রেখেছে। কেন? কার অঙ্গুলি হেলনে? তাহলে ডাল মে কুচ কালা হয়। অভিজ্ঞ আমলা সুব্রতবাবুর বুঝতে অসুবিধা নেই, এইভাবেই মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটারের নাম তালিকায় রেখে দিতে চাইছে শাসক দল এবং সেই জন্যই কমিশনের এই সিদ্ধান্ত। আরো 7 দিন বাড়লো এনুমারেশন ফর্ম দেওয়া, নেওয়া, ডিজিটাইজ করা এবং আপলোড করার সময়। অত্যন্ত একটা সদর্থক রোল প্লে করছে নির্বাচন কমিশন, এটা নিয়ে কোনো সন্দেহের কিন্তু কোনো অবকাশ নেই। এখন আর একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, ইয়ারোদের মুচলেখা দিতে হবে যে তারা এই ফর্ম আপলোড করার ক্ষেত্রে
কখনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের সহায়তা নেননি। তারা মুচলেখা দেবেন, পরবর্তীকালে যদি দেখা যায় তারা মুচলেখাতে যে কথা বলেছে এবং কমিশনের ফাইন্ডিংসে সম্পূর্ণ অন্য তথ্য বেরিয়ে আসছে, তাহলে কিন্তু তারা বিপদে পড়বেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইআরওদের বিরুদ্ধে। অর্থাৎ ইআরওরা যারা দায়িত্বে আছেন, তালিকায় নাম তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। তারা কিন্তু মুচলেখা দিয়ে তাদেরকে বলতে হবে যে তারা এই কাজ করেছেন কমিশনের নিয়ম মেনে, কোনো চুক্তির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ডেটা এন্ট্রি অপারেটরদের এই আপলোড করার কাজে লাগাননি। কারণ কমিশনের নিয়মই আছে যে কোনো চুক্তিভিত্তিক কর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারবে না। দিদিমণি এটাতে আপত্তি জানিয়েছিলেন। বাংলা সহায়তা কেন্দ্রের ওই ডেটা এন্ট্রি অপারেটররা কেন এই কাজ করবে না, দিদিমণি উষ্মা প্রকাশ করে কমিশনকে চিঠি দিয়েছিলেন। তো কমিশন দিদিমণির আর্জিতে কর্ণপাত করেনি, কারণ এই বিএসকে তে চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে যারা কাজ করছেন তারা অধিকাংশ শাসক দলের ক্যাডার এবং এদের অনেককেই আইপ্যাক নিয়োগ করেছে। জহর সরকার কি বলেছিলেন? তিনি তো 1998-99 লোকসভা নির্বাচনে রাজ্যের কমিশনের সিইও ছিলেন। তিনি রীতিমতো অঙ্ক কষে বলেছেন যে 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাবে, প্রচুর মৃত ভোটার আছে। আধার কর্তৃপক্ষ কি বলেছে? যে 35 লক্ষ মৃত ভোটারের আধার কার্ড বাতিল হয়েছে। তাহলে সেগুলোর রিফ্লেকশন হওয়া দরকার তো তালিকায়। সেগুলো রিফ্লেকশন না হলে বুঝতে হবে যে জল মেশানোর প্রক্রিয়াটা চলছে। সুব্রত বাবু এই জায়গাটাতেই ধরেছেন এবং সেই জন্যই এই সময়সীমাটা বাড়ানো হয়েছে। ইআরওদের মুচলেখা দিতে বাধ্য করা হচ্ছে। ইআরওরা মুচলেখা দিয়ে কমিশনের সিইও কে জানাবেন, সিইও সেটা নির্বাচন সদনকে জানিয়ে দেবেন। আসলে পশ্চিমবঙ্গের প্রশাসনের একেবারে কি বলবো, প্রশাসনের অভ্যন্তরে দলতন্ত্র সম্পূর্ণরূপে কায়েম। আপনি বিডিও বলুন, এসডিও বলুন, অধিকাংশ জেলা শাসক, অধিকাংশ পুলিশ কর্তা ভীষণ রকম অনুপ্রাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই ইকোসিস্টেমটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন। সেজন্য পুলিশ এবং প্রশাসনের সক্রিয় সহযোগিতা তিনি সবসময় পান নির্বাচনের কাজে। নইলে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতারা বলতে পারেন যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, তাহলে তাদের বায়াস একদম স্পষ্ট। তারা যে নিরপেক্ষ ভূমিকা কিছুতেই পালন করবেন না, তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে সেটা উঠে এসছে। এবং পশ্চিমবঙ্গের প্রতিটা বিডিও দপ্তর, এসডিও দপ্তর, জেলা শাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তর কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে বলে অনেকে বলে। সেই অভিযোগ যে একেবারে অসার সেটাও বলা যায় না, কারণ বিডিওদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ রাখেন, তাদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান, উপহার পাঠান। আমি শুনেছি অনেক বিডিও প্রচুর সম্পত্তি করেছেন, বিলাসবহুল গাড়িতে চড়ে ঘোরে বেড়াচ্ছে। বিডিও কত মায়না পায়? সেই টাকায় লাক্সারি ফ্ল্যাট হয়, দামি এসইউভি অ্যাফোর্ড করা সম্ভব, কিন্তু তারা করেন। এই যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, এই ইকোসিস্টেমটা নির্বাচনের সময় শাসককে প্রভূত সহায়তা করে। সেই ইকোসিস্টেমটা ভাঙা শক্ত কাজ, কিন্তু কমিশন চেষ্টা করছে। শুভেন্দুবাবু একটা দাবি করেছেন যে নির্বাচনে এ রাজ্যের কোনো পুলিশকে কোনো কাজে লাগানো যাবে না। তিনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের বক্তব্যের ভিডিওগ্রাফি পাঠিয়েছেন কমিশনকে। তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ বাহিনী আনতে হবে। কারণ প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, প্রশাসন যদি আইন অনুযায়ী কাজ না করে,
প্রশাসন যদি দলদাসের মতো কাজ করে তাহলে এই ধরনের ম্যামথ এক্সারসাইজ কখনোই সাফল্য পেতে পারে না। এবং সিওর দপ্তরের তো নিজস্ব কর্মী নেই, তাদের তো নির্ভর করতে হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের উপর, এবং রাজ্য সরকারের কর্মচারীরা যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করেন, তারা যদি 14 তলার অঙ্গুলি হেলনে চলেন, তখন এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে। সেই জন্য অমিতাভ বাবু কিন্তু বিষয়টাকে ধরেছেন এবং ধরেই কিন্তু যা যা পদক্ষেপ নেবার নিচ্ছেন। এটাও বলে রাখছি, যদি দেখা যায় যে 11 তারিখের পর এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করে আপলোড করার কাজ শেষ হলো, খসড়া তালিকা প্রকাশ হলো, কিন্তু যে খসড়া তালিকা প্রকাশ হলো সেই খসড়া তালিকা যদি কমিশন মনে করে অসম্পূর্ণ, তাহলে আবার যে যে জায়গাগুলোতে কমিশনের সন্দেহ হচ্ছে সেই সমস্ত অঞ্চলে আবার রিভিশন করতে পারে, সেই ক্ষমতা কমিশনের আছে। কারণ এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সরকার অসহযোগিতা করছে, শাসক দল পদে পদে বাধা সৃষ্টি করছে, এই অবস্থায় কমিশনকে কাজ করতে হচ্ছে, কমিশনকে নির্ভর করতে হচ্ছে এই সরকারের আধিকারিকদের উপর। এই সরকারের আধিকারিকদের অধিকাংশ দলদাস। তাহলে একটা এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হতে গেলে, একেবারে ত্রুটিমুক্ত হতে গেলে, যদি প্রয়োজন মনে করে কমিশন, খসড়া তালিকা প্রকাশের পর কমিশনের যদি মনে হয়, ধরুন সাপোজ মালদায় যে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে মালদা জেলায়, কমিশন যদি মনে করে সেটা অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, পুনরায় ওখানে হতে পারে আবার ইলেকটোরাল রোল রিভিশন। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। তার আগে বলি, আমার এই ভেঞ্চারে আপনারা সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন, আমি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা প্রতি পদে পদে পাচ্ছি। আপনারা যে ডিভাইসে এই প্রোগ্রাম দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনারা আপনাদের মতো করে আমার এই ভেঞ্চারের সঙ্গে যুক্ত হতে পারেন। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী খুব প্রাঞ্জল ভাষায় বিশ্লেষণ করেছেন কমিশনের ভূমিকা, এসআইআর এর ভবিষ্যৎ। কি বললেন তিনি, শুনেন। যেটা বলছিলাম একটা উদাহরণ দিতে চাইছিলাম। সম্প্রতি এসআইআর পর্ব চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানে একেবারে বলা যায় যে, দেখো মিথ্যে কথা শব্দটা তো বলা যায় না, কিন্তু আমি বলতে চাই যে সত্যের ব্যাপারে অত্যন্ত কৃপণ উনি। অভিষেকও সত্যের ব্যাপারে ভীষণ কৃপণ। ধরো এসআইআর এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই, কিন্তু ডে ওয়ান থেকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর সাথে এনআরসির সম্পর্ক জুড়িয়ে মুসলিমদেরকে ভয় দেখাতে শুরু করেন। আমার প্রশ্ন হচ্ছে, শান্তনু ঠাকুর এতদিন বিদেশে ছিলেন, হঠাৎ বিদেশ থেকে এসে নিজের থেকেই বলছেন যে খোঁজা হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, মানে পুরো এনআরসির গল্প যদি শান্তনু কেন্দ্রের মন্ত্রী হিসাবে বলেন, তাহলে সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে অসত্য ভাষ্যকেই কিন্তু সমর্থন শুধু করে তা নয়, মুসলিমদের যে আতঙ্ক তৈরি করার উদ্যোগ সেটা আরো জাস্টিফাই হয় এবং মুসলিম ভোট কনসলিডেশন হবে এগেইনস্ট তৃণমূল কংগ্রেস, বিজেপি। আমার আরেকটা প্রশ্ন, আপনি খুব ভালোভাবেই বললেন এসআইআর এর বিষয়টা আসলো, কমিশন এক্সটেন্ড করেছে সময়সীমা 11 তারিখ অব্দি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার। সুব্রত বাবু ঘুরে বেড়াচ্ছেন, আজকে ফলতা গেছিলেন, আপনার কথা মতে যেটা আপনি আগে আমায় বলেছিলেন, অবজারভাররা জেলায় জেলায় যাওয়া শুরু করেছে, এবং বিএলওরা কার চাপে কমিশন বলছে যে মৃত ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটার, তাদের তথ্য আপলোড করছে না। এইসব কারণের জন্যই কি আপনার মনে হয় সময়সীমাটা বাড়ানো হলো? 1, 2, ইআরওদের মুচলেখা দিতে হচ্ছে। কোনো তথ্য যদি ভুল থাকে আপলোডের সময় বা আপনার যখন ওরা ডিসাইড করবে তালিকা তৈরির সময়, তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই মুচলেখা দিচ্ছে ইআরওরা। কমিশনের আমি বলছি কমিশনের খেলাটা কি ঠিক? দেখো, আমি প্রথমত মনে করি যে ইআরওদের মানে অবশ্যই মুচলেখা নেওয়া উচিত, সার্টিফাই করা উচিত, কারণ
অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম মানে ফিচার্সই হলো যে দ্য ব্যুরোক্র্যাট শুড বি অ্যাকাউন্টেবল। এই যে অ্যাকাউন্টেবিলিটিটা অ্যাসিওর করতে পেরেছে, এটা আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো। অন্তত ইয়ারোদের অ্যাকাউন্টেবিলিটি, ভাই তুমি যদি ভুলভাল তথ্য দাও তাহলে প্রয়োজনে ধরা পড়লে কিন্তু তোমার বিপদ আছে, আমি শাস্তি দেব। এইটা বার্তাটা দেওয়া খুব জরুরি ছিল, কারণ পশ্চিমবাংলায় আমি তোমায় বলছি বিডি অফিস বা সাব ডিভিশনাল অফিসাররা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে। ফলে এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বলেছে ওরা সেইভাবেই আপলোড করছে, এই অভিযোগটা আসছে। ফলে এখানে যদি ইআরও কে দায়বদ্ধ না করা হয় তাহলে ইআরও তো খুললাম তৃণমূল কংগ্রেস নেতারা যা বলবে তার বাইরে কিছু করবে না। দেখো আজকে শুভেন্দু থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা বলে আমাদের 57,000 আছে, বুথ বিএলএ আছে। বিশ্বাস করো তুমি, ইউ ক্যান বিলিভ মি, যে 57,000 তুমি নাম দিতে পারো, এফেক্টিভলি 5,000 কাজ করছে কিনা সন্দেহ। কিন্তু আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস কিন্তু এই কাজটা অত্যন্ত, মানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠের রাজনীতি করছেন, তীব্র বিরোধিতা করছেন এসআইআর এর, উল্টো দিকে পুরো পার্টিকে নামিয়ে দিয়েছেন, বিএলএ দের নামিয়ে দিয়েছেন এই প্রক্রিয়ায় যাতে নিয়ন্ত্রণ নেওয়া যায়। তাদের যে কনস্টিটিউয়েন্সি, তাদের যে ভোটার, সেটা মৃত হতে পারে, সেটা মানে তোমার গিয়ে মুসলিম ভোট হতে পারে, সেটা অনুপ্রবেশকারী হতে পারে, তাদের সংরক্ষণের প্রশ্নে কিন্তু বিরোধীরা যে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস সদয়, এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু খোঁজ করলেই পাওয়া যাচ্ছে। ফলে এইরকম অবস্থায় ইলেকশন কমিশন কে যখন বুঝতে পারছে যে এসআইআর পুরো নিয়ন্ত্রণ তৃণমূল কংগ্রেস নিয়েছে, অনেকটা পরে হলেও আমি বলবো যে উদ্যোগটা নিয়েছে, দেখা যাক কি হয়। কিন্তু এই উদ্যোগটা ইলেকশন কমিশনকে অনেক আগে নিতে হতো। ইলেকশন কমিশন কিন্তু পশ্চিমবাংলার মতন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করলো কোন রকম ভালোভাবে পরিকল্পনা ছাড়াই। এসআইআর শুরু করতে হলে প্রথমেই যেটা করতে হতো, প্রত্যেকটা জেলাতে একজন করে অবজারভার ডিএম অফিসে বসানো উচিত ছিল, যাতে করে ডিএম অফিসের নিয়ন্ত্রণটা নেওয়া যায়। না হলে কিন্তু আমি তোমায় বলছি যে তৃণমূল কংগ্রেস যে তার মতন করে ভোটার তালিকা সংশোধন করবে, এখানে যে বিরোধীদের কার্যত কোমরে জোর নেই, সেটা আমরা সবাই জানতাম। ফলে মানে দেরিতে উপলব্ধি করতে পেরেছে ইলেকশন কমিশন। কিন্তু তারপরে আমি মনে করি যে অবজারভার এবং সুব্রত গুপ্ত পোর খাওয়া আইএস, এবং সবচেয়ে বলা যায় যে মেধা সম্পূর্ণ আইএস ছিলেন উনি। ফলে এবং উনাকে বঞ্চনাও করা হয়েছিল পশ্চিমবাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিফ সেক্রেটারি করেনি। ফলে এবং তার গ্রাউন্ড লেভেলে অনেক অভিজ্ঞতা আছে, 2002 সালে এসআইআর প্রক্রিয়ায় সুব্রত গুপ্তের বিরাট ভূমিকা ছিল। ফলে এই মানুষটার নেতৃত্বে যে অবজারভাররা এসছে, তারা অন্তত পক্ষে আমি নিশ্চিত যে যেখানে গ্রস ভায়োলেশন হয়েছে, দেখো মানে মাইক্রো লেভেলে ভায়োলেশন বা মাইক্রো লেভেলে বেনামি কাদের নাম লেখা হয়েছে না হয়েছে, এটা তারা খুঁজে সবসময় বার করতে পারবেন না। কিন্তু যেখানে গ্রস ভায়োলেশন হয়েছে, যেমন ফলতাতে অভিযোগ উঠেছে তৃণমূল নেতারা মানে যা ইচ্ছা তাই করেছে, ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি লোকসভাতে অভিযোগ ভয়ঙ্কর লেভেলে অভিযোগ, এই জায়গাগুলোতে অন্তত হস্তক্ষেপ করতে পারবে, প্রয়োজনে ফার্দার সামারি রিভিশনেরও অর্ডার দিতে পারে। আমার তো মনে হয় যদি ইলেকশন কমিশন দেখে যে হ্যাঁ ফলতাতে সত্যি মানে 10% বা তার বেশি ভুয়ো ভোটারের নাম লেখানো হয়েছে, মৃত ভোটারের নাম এখনো রয়ে গেছে, আমার তো মনে হয় সামারি রিভিশনে যাওয়া উচিত ফার্দার, যে না মানে যেরকম করে রিপোল হয় সেরকম মানে আবার রিভিশনে যাওয়া উচিত। ফলে এই চাপগুলো কে দিবে? রাজ্যের বিরোধী দলের তরফ থেকে তো দেওয়ার কথা। বিরোধী দলের তরফ থেকেই গ্রাউন্ড লেভেল থেকে ডেটা এনে ইলেকশন কমিশনের অফিসে ফেলা কথা যে দেখুন আপনি তো এসআইআর করে ভোটার তালিকা সংশোধন করতে চাইছেন, কিন্তু দেখুন মৃত ভোটার এত রয়ে গেছে, অবৈধ ভোটার এমন রয়ে গেছে। এই কাজগুলো নিবিড় ভাবে করে পঞ্চায়েত ধরে ধরে বা এলাকা ধরে ধরে বুথ নাম্বার ধরে ধরে করতে হবে। এই কাজটা একসময় সিপিএম খুব ভালো করতো, কিন্তু তাদের এখন সংগঠন নেই, কর্মী নেই, সেইভাবে কোমরে জোর নেই। এবার বিজেপি নিবিড় ভাবে কিন্তু এই কাজটা করছে বলে অন্তত আমার কাছে তো খবর নেই। আপনি কি বললেন মানে এসআইআর এর পরে যদি কমিশন স্যাটিসফাইড না হয়, প্রয়োজনে আরেকটা করতে, হ্যাঁ যেখানে 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 যে সমস্ত বিধানসভায় মনে হবে যে এই এলাকায় মানে এখনো মৃত ভোটার অনেক রয়ে গেছে, এখনো অনুপ্রবেশকারী ভোটার রয়ে গেছে, বা 2 বা ততোধিক নাম রাখা লোকের সংখ্যা এখানে যথেষ্ট পরিমাণে আছে,
বিশুদ্ধ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার থেকে এই বিধানসভা কনস্টিটিউয়েন্সি অনেক পিছিয়ে আছে, তাহলে ফার্দার রিভিশনের জন্য অর্ডার করতে পারে, মানে এই রিভিশনটাকে আবার ফার্দার দেখতে পারে যদি তারা সেই ক্ষমতা প্রয়োগ করতে চায়। মানে কনস্টিটিউশনালি কোনো বাধা নেই? না না, কনস্টিটিউশন বাধা থাকবে কেন? ধরো নির্বাচন ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে হয়, নির্বাচন করতে গিয়ে ইলেকশন কমিশন যদি দেখে যে ভোট ঠিক মতন হলো না, তাহলে রিপোল করে না? অনেক সময় তো পুরো বিধানসভা জুড়ে রিপোল করা হয়। ফলে এটা তো সম্ভব, এটা এই বার্তাটাই বিরোধী দলের তরফ থেকে যদি শাসক দলের সামনে রাখতে পারতো প্রথম থেকেই, তাহলে আমি বলতাম যে শাসক দল অন্তত জল এবং দুধের মধ্যে পার্থক্যটা ভেবে তারপরে জল ঢালতো। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ বিশ্বনাথ দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.